আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আওয়ামী লীগের পর জামাত এবং জাতীয় পার্টিও কি নিষিদ্ধ হতে যাচ্ছে? তারপর আসলে কি আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে নাকি আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে সেটাও নির্ধারণ হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। এই প্রজ্ঞাপন জারির পর বাংলাদেশে যখন অনেকগুলো রাজনৈতিক দল আনন্দ উল্লাস করছিল, ঠিক সেই সময় মাহফুজ আলম রহস্যময় একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং তার এই স্ট্যাটাসকে ঘিরে আসলে নানা রকম আলোচনা এবং সমালোচনা হচ্ছে। আসলে মাহফুজ আলম শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন নাকি আরও অন্যান্য দলগুলোকেও আসলে নিষিদ্ধ করতে চাইছেন? আসলে তিনি এই ফেসবুক স্ট্যাটাসে কী বোঝাতে চেয়েছেন সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসের নাম দিয়েছেন দুটি কথা। তার মধ্যে প্রথম একটা কথা নিয়ে প্রথমে আলোচনা করি, তারপর দ্বিতীয় কথা নিয়ে আলোচনা করব। 1971-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যারা বাংলা ব্যাকরণ কিছুটা বুঝেন তারা অবশ্যই বুঝেছেন যে করতে হবে এবং করতেই হবের মধ্যে আসলে পার্থক্য কী। যেই সমস্যার সমাধান আসলে 54 বছরে হয়নি, মাহফুজ আলম কিন্তু এই সমস্যার সমাধান করেই ফেলবেন। এতে আসলে মাহফুজ আলমকে ধন্যবাদ দেওয়া দরকার। এরপর তিনি বক্তব্য দিয়েছেন যে যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। এখন কোন সিস্টেমে ক্ষমা চাইতে হবে তিনি সেটা বিস্তারিতভাবে উল্লেখ করেননি। জামাত ইতিমধ্যে আসলে এই বিষয় নিয়ে আসলে তারা ক্ষমা চেয়েছেন। তাদের ক্ষমা চাওয়ার ধরনটা ছিল এরকম যে 1971 সালে তারা স্বাধীনতার বিরোধিতা করা এটা তাদের রাজনৈতিক ভুল ছিল, কিন্তু তারা কোনো গণহত্যার সাথে জড়িত ছিল না। মাহফুজ আলমের স্ট্যাটাসে আসলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমার যে প্রক্রিয়ায় ক্ষমা চেয়েছে এটা তার পছন্দ হয়নি, বা এই সিস্টেমে ক্ষমা চাইলে আসলে ক্ষমা পাওয়া যায় না। কোন সিস্টেমে ক্ষমা চাইলে আসলে ক্ষমা চাওয়া হবে সেটা কিন্তু তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেননি। সেটা যদি তিনি উল্লেখ করতেন তাহলে মনে হয় এটা জামাতের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য আসলে অনেকটাই উপকারী হতো এবং মানুষ ক্লিয়ারভাবে বুঝতে পারত। এরপর তিনি বলেছেন বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। এখন পাকিস্তান পন্থা আসলে কি এটা আমি আসলে বুঝিনি, কারণ আমি এই পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে বলতে শুনিনি যে বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে যুক্ত করতে হবে এবং বাংলাদেশ এবং পাকিস্তান আসলে একই দেশ হতে হবে। এই জাতীয় বক্তব্য কোনো রাজনৈতিক দল দেয়নি। কিন্তু এই ভারত এবং পাকিস্তান যখন ক্রিকেট ম্যাচ হয় তখন দেখা যায় একটা গ্রুপ পাকিস্তানের পক্ষে থাকে, আরেকটা গ্রুপ ভারতের পক্ষে থাকে। আবার বাংলাদেশ এবং পাকিস্তান যখন খেলা হয় তখন আবার সব বাংলাদেশি কিন্তু বাংলাদেশের পক্ষে থাকে, তখন পাকিস্তানের বিপক্ষে থাকে। আবার যখন বাংলাদেশের সাথে ভারতের খেলা হয় তখন সবাই কিন্তু বাংলাদেশের পক্ষে থাকে, ভারতের বিপক্ষে থাকে। কিন্তু প্রশ্ন থাকে যে ভারত এবং পাকিস্তান যখন খেলা হয় তখন কেউ পাকিস্তানের পক্ষ করে আর কেউ ভারতের পক্ষ নেয়। এখন সেটা যদি আসলে পাকিস্তান পন্থা হয় তাহলে বর্তমান যে ইউনূস সরকার রয়েছে এই ইউনূস সরকার ভারতের সাথে সম্পর্ক কমিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াচ্ছে। তাহলে এটা নিশ্চিত যে এই ডক্টর ইউনূস সরকারের যে গভর্নমেন্টটা রয়েছে এটা পুরোটাই আসলে পাকিস্তানপন্থী। এখন মাহফুজ আলম যদি আসলে এই ইউনূস সরকারকে আসলে বুঝিয়ে থাকেন যে তারা পাকিস্তানপন্থী, তাহলে সেই সরকারের একজন উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম। তাহলে মাহফুজ আলম কি এই সরকারের বিরুদ্ধে কথাটা বললেন, নাকি অন্য কিছু তিনি বোঝাতে চেয়েছেন, নাকি এই যে ভারত পাকিস্তানের খেলার মধ্যে যারা এই পাকিস্তানের সমর্থন করে তাদেরকে পাকিস্তানপন্থী বলেছেন? আর সেটা যদি হয়ে থাকে তাহলে এই মাহফুজ আলম কি তখন ভারতপন্থী থাকেন? এটা কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে। এরপর তিনি বলেছেন যে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। তার এই বক্তব্যে আসলে মাহফুজ আলম কী বোঝাতে চেয়েছেন সেটা আসলে স্পষ্ট না। তিনি এটা নিশ্চিতভাবে বোঝাতে চাইছেন যে পাকিস্তান গণহত্যা চালিয়েছে। এটা অবশ্যই সত্য কথা যে পাকিস্তান 1971-এ গণহত্যা চালিয়েছে এবং জামাত এই গণহত্যার সহযোগিতা করেছে, তিনি এটাও উদ্দেশ্য করে বলেছেন। এখন
সহযোগিতা করা এবং গণহত্যা করা কিন্তু একই কথা। আর যদি সেটা হয় তাহলে শুধুমাত্র জামাত ক্ষমা চাইলেই কি ক্ষমা পেয়ে যাবে? আর সেটা যদি হয় তাহলে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তাহলে সেটাও কি আসলে আওয়ামী লীগ ক্ষমা চাইলে আসলে ক্ষমা পেয়ে যাবে? যদি আওয়ামী লীগ ক্ষমা না পায় তাহলে জামাত ক্ষমা চাইলে কেন ক্ষমা পেয়ে যাবে? তাহলে কি আসলে এখানে বৈষম্য করা হচ্ছে না? যদি সত্যিকার অর্থে মাহফুজ আলম যদি মনে করেন যে 1971 সালে জামাত গণহত্যা চালিয়েছে, নিজেরাও রাজাকার আলবদর আলসাম বাহিনী তৈরি করে, তাহলে জামাত অবশ্যই ক্ষমা পাওয়ার অযোগ্য। কিন্তু জামাত বলছে তারা এটার সাথে যুক্ত না, তারা শুধুমাত্র এই স্বাধীনতার বিরোধিতা করেছে, আর অন্য কোনো অপকর্মের সাথে তারা জড়িত ছিল না। এখন মাহফুজ আলম আসলে কোনটা বিশ্বাস করেন? জামাতের বক্তব্য? এখানে মনে হচ্ছে যে মাহফুজ আলম আসলে জামাতের বক্তব্য বিশ্বাস করেন না, কারণ তিনি মনে করছেন যে জামাত গণহত্যার পক্ষে ইনিয়ে বিনিয়ে যুক্তি উপস্থাপন করছেন, এটা বন্ধ করতে হবে। আমি তো এখন পর্যন্ত এই জামাতের কোনো নেতার বক্তব্য এরকম শুনিনি যে জামাত বলেছে যে 1971 সালে যে গণহত্যা করা হয়েছে এটা সঠিক কাজ করেছে। কিন্তু তিনি আসলে এই বক্তব্যে আসলে কি বোঝাতে চেয়েছেন আমি বুঝি নাই। এখন এনসিপির কোনো ভাই যদি আসলে এটা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে বুঝিয়ে দিবেন। যদি সত্যিকার অর্থে মাহফুজ আলম যদি মনে করেন যে জামাত এই গণহত্যা চালিয়েছে বা গণহত্যার সাথে সংযুক্ত, তাহলে তিনি এটা স্পষ্ট ভাষায় বলতে পারেন যে জামাত এই 1971 সালে গণহত্যার সহযোগী বা গণহত্যা করেছে, অতএব জামাতও রাজনীতি করতে পারবে না, এটা বললে ঠিক থাকবে। কিন্তু জামাতের বেলায় শুধু ক্ষমা চাইলেই জামাত ক্ষমা পেয়ে যাবে, আর তখন মাহফুজ আলম ক্ষমা করে দিলেই আসলে এটার মীমাংসা হয়ে যাবে, এটা কিভাবে মনে করছেন মাহফুজ আলম? সেটা আমি বুঝতেছি না বা আমার বুঝে আসতেছে না। সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তিনি এরপর আসলে কি বলেছেন সেটা। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাবোটাজ করা বন্ধ করতে হবে, ছাপ দিলে আসতে হবে। এখন এই ছাত্ররা বা এনসিপি যেসব আন্দোলনগুলো করেছে বা বর্তমানে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ডাকটা দিয়েছে এনসিপি, সেখানে কিন্তু জামাত এসেছে বা ইসলামপন্থীরা সবাই এসেছে। এক কথায় বলতে পারেন যে এখানে শুধুমাত্র এনসিপি এবং ইসলামপন্থীরা ছিল, অন্য কোনো দল আসলে এখানে যুক্ত হয়নি, এমনকি বামরাও না। তাহলে কি মাহফুজ আলম এটা বোঝাতে চেয়েছেন যে জামাত এনসিপির মধ্যে ঢুকে এনসিপিদের সাথে থেকে আসলে সাফাটাজ করছে? যদি সেটা হয় তাহলে এই এনসিপি থেকে এই বক্তব্যটা দেওয়া উচিত ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামাত এবং জামাত সমর্থকরা আসলে এখানে আসতে পারবে না, বাকিরা আসতে পারবে। এটা কিন্তু নিশ্চিতভাবে বলে দিলে নিশ্চয়ই জামাত সেখানে যেত না, এটা স্পষ্টভাবে ক্লিয়ার করার কথা ছিল। কিন্তু এই স্ট্যাটাসটা আসলে মারাত্মক রহস্যজনক। এখানে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন আমি পুরোপুরি বুঝলাম না। মাহফুজ আলমের এই লাইনটা আসলে আমার কাছে মানে রহস্যময় মনে হয়েছে। এই জুলাই শক্তির মধ্যে আসলে কারা ঢুকে সাবোটাজ করছে? একটা জিনিস আসলে এটা ডক্টর ইউনূস সাহেব আসলে উল্লেখ করেছেন যে এই মাহফুজ আলম নাকি এই জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। এখন তিনি আসলে কেমন মাস্টার মাইন্ড বা কি মাস্টার মাইন্ড, এটা কিন্তু আসলে এই ডক্টর ইউনূস কিন্তু ক্লিয়ারলি বলেননি। কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা যতটুকু শুনেছি বা যে ঘটনাগুলো সামনে আসতেছে বা এই জুলাইয়ের যেই নীতিমালাগুলো যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে বা বলেছে নেতৃত্ব দিয়েছে, অথবা জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সামনের সারিতে থেকে, তাদের প্রত্যেকের মত ছিল যে এই পিছন থেকে তাদেরকে এই ঘোষণাপত্র পর্যন্ত লিখে দিয়েছে ছাত্র শিবিরের সেক্রেটারি। তাহলে এই জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আসলে মাহফুজ আলম কীভাবে হয়? আমার কিন্তু এটা এখন পর্যন্ত মাথায় ধরে না। মাহফুজ আলম যদি সত্যিকার অর্থে এই জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হন, তাহলে তিনি আসলে এটা ব্যাখ্যা করা দরকার যে কিভাবে তিনি এই মাস্টার মাইন্ড ছিলেন, এটা কিন্তু তার ব্যাখ্যা করা দরকার। কিন্তু তিনি যেই কথাটা বলেছেন যে জুলাই শক্তির মধ্যে ঢুকে সাবোটাজ করা, মানে এখন জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে জামাত শিবির ঢুকে সাবোটাজ করছে, এরকম বক্তব্য যদি তিনি দিয়ে থাকেন, তাহলে এই হাসানাত আবদুল্লাহকে আসলে অপরাধী বলা যায়। কারণ তিনি তো সবগুলো দলকে ডাকছেন, তিনি সবগুলো দলকে ডেকে সেখানে উপস্থিত করেছেন। এখন এই জামাত শিবির বা ইসলামপন্থীরা যদি আসলে
এই জুলাই অভ্যুত্থানের ডাকে যদি আসলে সাড়া না দেয় বা সেখানে যদি উপস্থিত না হতো, আমি তো মনে করি যে এই এনসিপির যেসব লোকগুলো আছে এখানে 1000 লোকও উপস্থিত থাকতো না। আপনারা এর আগে দেখেছেন যে তারা একটা এই সমাবেশ করেছে, সেখানে 1 থেকে 2000 লোক উপস্থিত ছিল। তার মধ্যে অনেকে এই বলতেই পারে না আসলে তারা এখানে কেন গেছে, মানে তাদেরকে ভাড়া করে নিয়ে গেছে। এখন ভাড়া করে নিয়ে লোক নিয়েও আসলে 2000 লোক তারা উপস্থিত করতে পারেনি। আর তারা যদি বলে যে জুলাই শক্তির মধ্যে ঢুকে, এখন কারা ঢুকছে? ইসলামপন্থীরা বা জামাত শিবির ঢুকেছে। এখন জামাত শিবির যদি সেখানে না ঢুকে তাহলে তো তারা আসলে 1-1500 লোকও আসলে উপস্থিত করতে পারছে না বা হচ্ছে না। এখন এই স্ট্যাটাসটা আসলে আমার কাছে খুবই রহস্যজনক মনে হচ্ছে। বাস্তবিক অর্থে এই এনসিপি যদি এখন কোনো ডাক দেয় এবং এককভাবে যদি তারা ডাক দেয় যে আমাদের কোনো দলকে প্রয়োজন নেই, শুধু যারা এনসিপিকে সমর্থন করেন তারা আসবেন, তাহলে আমার তো মনে হয় যে এনসিপির যে কয়েকজন নেতা আছে এই নেতারা ছাড়া আর কোনো কর্মী তাদের থাকবে না। একদম নিশ্চিতভাবে বলতে পারি তাদের অন্য কোনো কর্মী থাকবে না, শুধুমাত্র তারা যে কয়েকজন নেতা স্টেজে থাকবে, স্টেজের সামনে সেই কয়েকজন লোকও থাকবে না, এটা একদম গ্যারান্টিযুক্ত। তাহলে মাহফুজ আলম আসলে কি বোঝাতে চেয়েছেন আমি আসলে বুঝি নাই। যদি এনসিপির কেউ আমার এই ভিডিওটা দেখেন তাহলে একটু বুঝিয়ে দিবেন যে মাহফুজ আলম আসলে এখানে কি বোঝাতে চেয়েছেন। এখন মাহফুজ আলমের দ্বিতীয় যেই কথা সেটা হচ্ছে মুজিববাদী বামদের ক্ষমা নাই। লীগের গুণ খুন আর সাপ্লাই মোদি বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা 36 ডিভিশন। জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি এবং ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে। দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করে যাচ্ছে। লীগের এ সকল বিটিমও শীঘ্রই পরাজিত হবে, অন্য কারো কাঁধে ভর করে লাভ নাই। তিনি দ্বিতীয় কথায় আসলে অনেকগুলো দলকে বুঝিয়েছেন যে জুলাই অভ্যুত্থানের সাথে সবাই কিন্তু গাদ্দারি করছে এবং যারাই জুলাই অভ্যুত্থানের সাথে গাদ্দারি করবে প্রত্যেকের বিরুদ্ধে আসলে তারা কিন্তু ব্যবস্থা নেবে, এমন একটা হুমকি কিন্তু তিনি দিয়েছেন। এখন তার সাথে কারা আছে? আওয়ামী লীগের সাথে যারা জোটবদ্ধ ছিল তারা, আবার এই জাতীয় পার্টিও আছে এর সাথে, আবার বিএনপির মধ্যে থেকে বা বিএনপির পাশে থেকে যারা মাহফুজ আলমদের সমালোচনা করছেন তারাও কিন্তু এর সাথে যুক্ত। এখন কেন জানি মনে হচ্ছে যে এই এনসিপি নিজেদেরকে অনেক বড় দল মনে করে এবং তারা বিশাল কিছু হয়ে গেছে মনে করে এবং জুলাই অভ্যুত্থানের একমাত্র ধারক বাহক তারা নিজেদেরকে দাবি করে। বা মাহফুজ আলম এখনও নিজেকে আসলে এই জুলাই অভ্যুত্থানের মূল নায়ক এবং তিনিই শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন বলে আসলে এখানে উল্লেখ করেছেন। এখন আমার প্রশ্ন, এই শাপলা চত্বরে হেফাজত নেতাদের উপরে যে 5 মে যেই ঘটনাটা ঘটেছে, এখানে বলা হচ্ছে যে অসংখ্য অগণিত লোক আসলে এই হত্যার শিকার হয়েছে। আমি কিন্তু সেই শাপলা চত্বরে 5 মে কিন্তু উপস্থিত ছিলাম, এটার সাক্ষী কিন্তু আমি। সেখানে কি ঘটেছে, কি হয়েছিল এটা কিন্তু আমার জানা আছে, কিন্তু সত্যিকার অর্থে এই শাপলা চত্বরে 5 মে হেফাজতের উপর যেই আক্রমণ হয়েছে, আক্রমণের পর বলা হয়েছে যে সেখানে হাজার হাজার লোক নিহত হয়েছে, তাদেরকে গণহত্যা চালিয়েছে। তারপর এই শাপলা চত্বরকে ব্যবহার করে এই হেফাজত নেতারা এবং কি হেফাজতের আমির আহমদ শফিসাহ হুজুর এবং তার দলবল যারা ছিল তারা কিন্তু বড় মোটা অ্যামাউন্টের কিন্তু ব্যবসাও করেছে। তারা কিন্তু শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে। তাহলে কোনটা ঠিক? কিন্তু যখন এটা নিয়ে আসলে সমালোচনা হচ্ছিল তখন কিন্তু আবার এই যারা কিন্তু আবার আনাস মাদানী সহ এই আহমদ শফিসাহ হুজুরের ছেলেদের গংদের বিরোধিতা করতো, তারা আবার বলতো যে আহমদ শফিসাহ হুজুর এখানে দোষী না, তিনি বয়স হয়েছে, তিনি এখন সব কিছু বুঝেন না। তিনি যদি সব কিছু না বুঝেন তাহলে তিনি হেফাজতের আমির কিভাবে হলেন? ওনাকে আসলে আমির কেন বানানো হলো? তিনি যদি আসলে নাই বুঝেন, মানে তার পক্ষে কিন্তু ছাপাই গাওয়া শুরু করেছে। মানে আনাস মাদানী খারাপ, তখন শফিসাহ হুজুর ভালো। মূল কথাটা হচ্ছে যে তাদের পছন্দের ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো রকম কোনো অভিযোগ যায়
তখন সেটা আর অভিযোগ থাকে না। এখন এই বিচারগুলো আসলে কাদের হওয়া উচিত, কারা করবে, কার বিচার হওয়া উচিত? এখন যারা শেখ হাসিনার বিচার চান তারা কি পাশাপাশি এই অন্যান্য যে আলেমগুলো কওমি জননী উপাধি দিয়েছে এবং সেখানে যারা উপস্থিত ছিল, এবং সেখানে কিন্তু আওয়ামী লীগ নেতা স্পষ্ট ভাষায় বলেছেন যে এই হেফাজতের কর্মীরা কিন্তু সেখানে রং মেখে শুয়েছিল, পুলিশ চলে যাওয়ার পর তারা উঠে দৌড় দিয়েছে। এই যে কথাগুলো, এবং সেখানে বক্তব্য দেওয়ার পর এই বক্তব্যের বিরোধিতা কে করেছে? এবং এই হেফাজতকে ইস্যু করে কোটি কোটি টাকার যে বাণিজ্যটা হয়েছে, আনাস মাদানে যে শত শত কোটি টাকার মালিক হয়েছে, বা এই গংরাজে অনেক টাকার মালিক হয়েছে, এটার হিসাব কি আসলে কখনো চাওয়া হয়েছে, বা তাদের কি কোনো বিচার করা হয়েছে? এরপর আসেন এই জুলাই অভ্যুত্থানের পর এই মাহফুজ আলমরা কিন্তু উপদেষ্টা হয়েছেন, তারা এখন শত শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন, আমরা শুনতেছি। এখন ক্ষমতায় থাকা অবস্থায় তো আসলে আর বলা যাবে না যে তারা আসলে কত টাকার মালিক হয়েছে। ক্ষমতা থেকে যখন যাবে তখন আমরা সঠিক তথ্যটা পাবো। কিন্তু বাস্তবিক অর্থে এই জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদের জন্য মায়া কান্না করছেন, আবার যারা আহত অবস্থায় আছেন বিশেষ বিশেষ দিনে তাদের যে কোনো অনুষ্ঠানে কিছু এই আহত ব্যক্তিদেরকে নিয়ে এসে তারা একটা এই সিম্পিতি আদায় করার চেষ্টা করছেন। কিন্তু বাস্তবিক অর্থে এইসব লোকদের উন্নত সুচিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। গরিব যারা আছে, যাদের মা বাবা সামর্থ্য নাই, এরকম ঘটনাও আছে যে রিক্সা বিক্রি করে বাপে তার ছেলের চিকিৎসা করতেছে। এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? মানে হেফাজতে ইসলামের যেসব নেতারা এই শাপলা সত্তরকে ব্যবহার করে তারা এই ব্যবসা বাণিজ্য করেছে, এই মাহফুজ আলমরা এই জুলাই অভ্যুত্থানকে বিক্রি করে কিন্তু ব্যবসা বাণিজ্য করছে। আর আওয়ামী লীগ নিষিদ্ধের যে স্লোগানটা দিচ্ছে, এগুলি সব একটা ব্যবসার অংশ। মানে এখন যদি কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যদি বলে যে এটা ঠিক হয়নি, তাহলে সে আওয়ামী লীগের দোষর। এখন আওয়ামী লীগকে তারা বিচার করছে, এখন তারা বিচার করছে আওয়ামী লীগের দোষর কারা। এখন দোষর কারা? দোষর হচ্ছে জাতীয় পার্টি, তারপরে আওয়ামী লীগের সাথে যেসব রাজনৈতিক দলগুলো ছিল এরা এক প্রকারের দোষর, তাদেরকে আসলে আওয়ামী লীগের দোষর বানাচ্ছে। এরপর দোষর কারা? এরপর দোষর হচ্ছে এই বিগত আওয়ামী লীগের আমলে সবচাইতে নির্যাতিত দল কারা? বিএনপি এবং জামাত। এরপর বলা হচ্ছে যে বিএনপি এবং জামাত আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, ভারতের পক্ষে কাজ করছে, এই অভিযোগে আবার তাদেরকেও আসলে আওয়ামী লীগের দোষর বানানো হচ্ছে। এখন মূল কথাটা হচ্ছে আওয়ামী লীগের দোষর না শুধু এনসিপি এবং এই মাহফুজ আলমরা, মানে বাংলাদেশের সবাই কিন্তু আওয়ামী লীগের দোষর। আর এই জুলাইকে ব্যবহার করে, জুলাই অভ্যুত্থানকে আসলে পুঁজি করে এই যে কোটি কোটি টাকার বিজনেসটা এই যে মাহফুজ আলম করছেন, এটার বিচার আসলে কে করবে? সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।